ভাই যাবেন? কোথায় যাবেন? শ্বশুর বাড়ি। আসেন। আচ্ছা, আজকে আমাদের তিনটা জামাই বাড়িতে আসবে। আজকে একটু ভালো পোশাক পরতে পারতে। পোশাক মানুষের ব্যক্তিত্ব বহন করে না। আমার কি আছে কি নেই সেটা তো আর আমার গায়ে লেখা থাকবে না। তবু চোখের দেখাকে মানুষ বিশ্বাস করে। সেটা তোমরা করতে পারো, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম। মা বাবা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মা, মিষ্টিগুলা ধরুন তো। 8 কেজি মিষ্টি। মিষ্টির ওজনে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। নিন। হ্যাঁ মা, মিষ্টিগুলো ধরুন। 16 কেজি মিষ্টি এনেছি। আপনি গ্রামের সবাইকে ডেকে এনে মিষ্টি খাওয়াবেন। আমি কোটিপতি শ্বশুরের বড় লোক জামাই বলে কথা। ঠিক আছে বাবাজি, তোমাদের মনের আশা পূরণ করব। তা বড় বাবাজি, তোমার মন খারাপ কেন? কিছু না মা, এমনিতেই। আমি 8 কেজি মিষ্টি নিয়ে এসেছি, আর আপনার মেজো জামাই 16 কেজি মিষ্টি নিয়ে এসেছে। এখানে ভেদাভেদ করার কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। ভেদাভেদ কে করলো বাবা? সে তো নিজের মুখেই বললো 16 কেজি মিষ্টি এনেছে, এদিকে আমি 8 কেজি মিষ্টি এনেছি। সে তো নিজেই আমাকে নিয়ে তুলনা করলো। তাহলে কি বিষয়টা ভেদাভেদ করা হলো না? ছোটরা বড়দের সঙ্গে একটু মজা করতেই পারে, তার জন্য রাগ করলে চলে বাবা? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এই, তোমরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদেরকে ফরিয়ে দাও। দুলা ভাই, জীবনে শ্বশুর বাড়িতে তো অনেক এসেছেন, কিন্তু আজকে আপনাদের দুজনকে স্পেশালি দাওয়াত করা হয়েছে। তো যার জন্য আজকের দিনটা স্পেশাল, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। এত সহজে তো মালা পরাবো না। বাহ, বিয়ে হতে না হতেই নিজের স্বামীকে এতই প্রাধান্য দিচ্ছ, দেখে ভালোই লাগলো। কি মেজো দুলা ভাই, আমি কি খারাপ কোনো কথা বলেছি নাকি? আমি এখানে কোনো কথা বলতে চাচ্ছি না। 16 কেজি মিষ্টির কথা বলে এমনিতে আমি ফেসে গিয়েছি। মেজো ভাইরা ভাই, তুমি এমনিতেই চালাক, তবে আমার সাথে চালাকি করতে এসো না, বুঝতে পেরেছো? হ্যাঁ জামাইরা, তোমরা নিজেদের মধ্যে এত চুল ছেঁড়াছেড়ি করছো কেন? মা মিথিলা, তুই ছোট জামাইকে একটা রিং দিয়ে দেখতো কত দূর এলো। বাবা, আমার সাথে তো কথা হয়েছে 10-15 মিনিট আগে। এতক্ষণে চলে আসার কথা। বেশি না, 2-3 মিনিটের ভিতরে চলে আসবে। ওহো বাবা মা, সে কখন আসবে? তার জন্য কি আমরা এখানে মিষ্টি হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনারা ভেতরে চলুন তো। হ্যাঁ বাবা, অনেক দূর থেকে জার্নি করে এসেছি, চলুন ভিতরে চলুন। আচ্ছা চলো। দাঁড়াও, বলছিলাম কি, আমাদের 3 মেয়ে ওদের স্বামীদের জন্য সারা রাত জেগে অনেক শখ করে মালা তৈরি করেছে। তাই ওদের ইচ্ছা যে ওদের 3 স্বামীকে একসঙ্গে বরণ করে নেবে। এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর 5টা মিনিট অপেক্ষা করো। কিন্তু বড় জামাই মেজো জামাই এত জার্নি করে এসেছে, তাদের দিকটা তো একটু দেখতে হবে নাকি? আসসালামু আলাইকুম। বাবা মা কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মিথিলা, তুমি চুপ করে আছো কেন, বলো। বাবা, এই তোমার ছোট জামাই দীপ্ত। ও আচ্ছা, তা তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি বাবা, সবাই ভালো আছে। এটা আমি কি দেখছি? আমাদের ছোট শালিকা সবসময় বলতো সে নাকি কোটিপতি ছেলেকে বিয়ে করবে। তাহলে এই কি সেই কোটিপতি চাষা? আমার মুখ থেকে তো কোনো কথা বের হচ্ছে না। এর মতো একটা চাষাকে কি করে আমরা ভাইরা ভাই হিসেবে পরিচয় দেবো? হ্যাঁ, আমার ছোট শালি কোথা থেকে একটা চাষাকে ধরে এনে বিয়ে করেছে। ওই চাষার সাথে দেখা করার জন্য এতগুলো টাকার মিষ্টি নিয়ে এসেছি। ছি! বড় বাবাজি, মেজো বাবাজি, এই হলো তোমাদের ছোট ভাইরা ভাই দীপ্ত। আর দীপ্ত, এই হলো তোমার বড় ভাইরা ভাই, আর এই হলো মেজো ভাইরা ভাই। পরিচিত হও। আসসালামু আলাইকুম ভাইজানেরা, কেমন আছেন? আমি দীপ্ত। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি দীপ্ত। হাত বাড়িয়ে দেওয়ার কি আছে? আরে সম্পর্কে যেহেতু ছোট, সেহেতু হাত ধরলে সমস্যা কি? আরে বড় দুলাভাই অনেক নামি দামি মানুষ, তার পার্সোনাল প্রাইভেসি অনেক কড়া। তুমি তার কথা কিছু মনে করো না, আমরা এখন থেকে সবাই মিলেমিশে থাকবো। আরে এত সময় হাত ধরে রাখার কি আছে? মেজো বাবাজি, তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, তোমরা এখন সিরিয়াল করে দাঁড়াও, আমার মেয়েরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। আরে আমি এই বাড়ির কোটিপতি জামাই, আর সে এই বাড়ির একটা চাষা জামাই। আমার গলায় যে ফুল, তার গলায় সেই ফুল।
কি বাজে গন্ধ! গোলাপ ফুলের মালা দিবে না আমাকে? আরে ভেদাভেদ খুঁজে কি লাভ দুলা ভাই, আপনি ঠান্ডা মাথায় কোনো কাজ করতেই জানেন না। আচ্ছা, আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এখন ঘরে চলুন তো। জামাই বাবাজিরা, তোমরা নিজেদের মধ্যে মনোমালিন্য না করে এসো, ঘরে এসো, তোমাদের খাবার দিচ্ছি, এসো। বাবাজি, খাওয়া শুরু করছো না কেন? খাওয়া শুরু করো। কি করে শুরু করবো মা? সব পরিবেশে যে আমার গালে খাবার যায় না। আহা দুলা ভাই, আপনি আবার শুরু করে দিলেন। আরে চুপচাপ খেয়ে উঠুন তো। এই মিয়া, কম কথা বলো তো। তোমার যদি খাবার খেতে ইচ্ছা হয়, পেটে যদি ক্ষুধা থাকে, তুমি খেয়ে ওঠো। আমি এই পরিবেশে খাবার খেতে পারবো না। ঠিক আছে বড় ভাইজান, আমি অন্য রুমে গিয়ে খাবার খাচ্ছি। এই, আমি তোমাকে কিছু বলেছি? তুমি কেন তোমার গায়ে দোষ টেনে নিলে? না মানে আমি ভাবছিলাম যে আমার কারণে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে। মা, তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন? চোর যদি চুরি না করবে তাহলে সে পুলিশ দেখলে ভয় পাবে কেন? বড় বাবাজি, কথাটা ক্লিয়ার করে বলো তো, এখানে কে চুরি করলো আর কে পুলিশ? বাবা, আপনি কথাটার মানে বুঝবেন না। আসলে সারা রাত জার্নি করে এসেছি তো, তাই দুলাভাই একটু ভুলভাল বলছে। কিন্তু দুলাভাই, বড় দুলাভাই একটু বেশিই বলছে। আমার জামাই কি দেখতে এতটাই খারাপ যে তাকে ছোট করে কথা বলতে হবে? বাহ, দুদিন হলো বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত স্বামীর সংসার করলে না, এর মধ্যে দুলাভাইদের মুখের উপর কথা বলছো? জুলি, তুমি কি আমাকে এই বাড়িতে ডেকেছো অপমান করার জন্য? আমি তোমাকে কেন অপমান করব? তুমি এই বাড়ির বড় জামাই, আর তাছাড়া সবাই তোমাকে সম্মান করে। আর তুমি যদি ছোটদের স্নেহ না করো তাহলে তারা সম্মান কিভাবে দিবে? ও, এবার আমি বুঝতে পেরেছি, তুমিও তাদের দলে। তোমরা সবাই মিলে আমাকে এখানে ডেকে অপমান করার চেষ্টা করছো। ঠিক আছে, আমিও এই বাড়িতে থাকবো না। বড় বাবাজি, তুমি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ। শোনো, এখানে কথা না বাড়িয়ে সোজা খেয়ে গিয়ে রেস্ট করো, যাও। আপু, একটু বাইরে যাবেন, দুলাভাইয়ের সাথে কথা আছে। আরে দুলা ভাই, আপনার কি বোধ বুদ্ধি চলে গিয়েছে নাকি? আরে কে কোটিপতি কে বড় লোক সেটা দেখার সময় কি আমাদের আছে? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য সফল হতে পারলে আমরা এখান থেকে চলে যাব। তবুও ভাই, আমি গরিব কামলাদের সহ্য করতে পারি না। মিথিলা একটা স্মার্ট মেয়ে। আচ্ছা তুমি বলো তো, ওর সাথে কি ওই কামলাকে মানায়? আহা দুলা ভাই, আপনি কি মনে করেছেন আমি আপনার বাইরের কেউ? আমি বাইরের না। আমি তো আপনার মতো ওই কামরাটাকে চোখে দেখতে পারি না। শুনুন দুলা ভাই, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। যা করতে হবে ঠান্ডা মাথা ভেবে চিন্তা করতে হবে। ভাই, আমি বিষয়টা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বলো তো। তাহলে শুনুন, দেখো মিথিলা, আমার মনে হয় এই বাড়িতে আসাটা আমার ঠিক হয়নি। তোমার বড় দুলাভাইয়েরা হাইফাই লেভেলের মানুষ, তাদের সাথে আমার এভাবে যায় না। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। তারাও এ বাড়ির জামাই, তুমিও এ বাড়ির জামাই। তুমি কেন এ বাড়ি ছেড়ে চলে যাবে? আর তাছাড়া আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তো তোমার অর্থ সম্পদ কিছু চাইনি। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম। আমিও এই বাড়ির জামাই, তারাও এই বাড়ির জামাই। যদি এই কথা ধরে বলতে হয় তাহলে তারা আমার সাথে এভাবে অপমান করে কথা বলতে পারে না। যদি আমাকে নিয়ে সমস্যা হয় তোমার হবে, তোমার মা বাবার হবে, কিন্তু তারা কেন আমার সাথে অপমান করে কথা বলে? আমি জানি তোমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। যেখানে এই বাড়িতে আমাকে কেউ সম্মানই দিচ্ছে না, সেখানে থাকার প্রশ্নই আসে না। বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। যেদিন এই বাড়িতে আসার মতো উপযুক্ত হব সেদিনই আসবো। আহা, তুমি মাথা গরম করো না তো, চলো রেস্ট করবে। আমার স্বামী সব পরিবেশে মানিয়ে নিতে পারে, কিন্তু তোর স্বামী সব সময় খামখেয়ালি আর মাথা গরম। সে হচ্ছে ভালো পরিবেশে মানুষ হয়েছে, কোটিপতির ছেলে। তার মন মানসিকতা আমাদের সাথে তো মিলবে না, বুঝেছিস? ভালো পরিবারে বড় হয়েছে, কোটিপতির ছেলে, তুই শুধু এতটুকুই বুঝেছিস, কিন্তু সে যে ভালো না সেটা সবাই জানে। দেখেছো মা, তোমার মেয়ে কিভাবে আমার জামাইকে অপমান করছে? এই, তোদের কোনো কাজ থাকলে সেখানে যা তো, এখানে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, যা। হ্যাঁ যাচ্ছি। মা, আমরা হয়তো আগামী পরশুদিন চলে যাব। তোমার জামাই পিঠা খেতে চেয়েছিল, বাবাকে বলে সবকিছু তৈরি করার ব্যবস্থা করে দাও। তুই কোনো চিন্তা করিস না, সময় মতো সব রেডি করে দেব। আচ্ছা ঠিক আছে। বাবাজিরা কিছু বলবা নাকি? না বাবা, এমনিতেই ছাদে আসলাম। বাবা, আমি কিছু বলতে চাই। বলো বাবাজি। চেয়ার আছে যখন বসে পড়ো, দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে বাবা, বসতে হবে না। বলছিলাম কি, মিথিলা কেমন কাজটা করলো বাবা? আপনার মতো একটা কোটিপতির মেয়ে হয়ে সামান্য একটা কৃষকের ছেলেকে বিয়ে করলো। হ্যাঁ বাবা, আপনি মিথিলার এই কাজটা কিভাবে মেনে নিলেন?
শোনো বাবাজিরা, পরিচয়ের দিক থেকে দীপ্ত তোমাদের ছোট ভাইরা, ঠিক তেমনি দীপ্ত কিন্তু আমার দিক থেকে ছোট জামাই। তোমরা যেমন আমার জামাই, দীপ্তও ঠিক তেমনি আমার জামাই। মানুষের সামনে গিয়ে তোমাদের পরিচয় দিলে হয়তো সম্মানিত হতে হবে, নয় অপমানিত হতে হবে। কিন্তু বাবা, মেয়ে আমার ভুল করে ফেলেছে, এখন আমি কি করতে পারি তোমরাই বলো। দেখুন বাবা, মিথিলা যে ভুলটা করেছে তার সমাধান আমাদেরই করা উচিত। যেমন? বাবা বলছিলাম কি, মিথিলাকে না জানিয়ে ওই ছেলেকে তালাক দিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, আমাদের কাছে ভালো একটা উকিল আছে, সেই উকিলকে নিয়ে কাজী অফিসে গিয়ে কাজটা আমরা করে দিতে পারবো। তাতে তোমাদের লাভ? না বাবা, লাভ আর কি, ওই যে সম্মানের একটা ব্যাপার। ঠিক আছে, তোমরা যাও, ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাবা ভেবে দেখার কি আছে, ওই ছেলেকে সরাসরি তালাক দিতে হবে। আপনার সম্পদের প্রতি আমাদের কোনো লোভ নেই, কারণ আমাদের বাবাদের অঢেল আছে। হ্যাঁ বাবা, দুলাভাই একদম ঠিক কথা বলেছে। দেখবেন ওই ছেলে একদিন আপনাকে ফাঁসিয়ে দিবে, কারণ যা নুন আনতে পান্তা ফুরোয় তার তো টাকা পয়সার প্রতি লোভ থাকবেই। ঠিক, একদম ঠিক কথা বলেছো বাবা। কামরুল কিন্তু একদম ঠিক কথাটাই বলেছে। আরে বললাম তো, বিষয়টা আমি ভেবে দেখবো, তোমরা যাও। ঠিক আছে। জামাইদের কথার মধ্যে যুক্তি আছে, বিষয়টা আমি এমনভাবে কখনো ভেবে দেখিনি। সত্যি যদি কখনো আমার সাথে এমনটা ঘটে, বিষয়টা নর্মাল হিসেবে দেখলে চলবে না। মিথিলার মা, মিথিলার মা, কি হলো? মিথিলার মা, কি হলো? এভাবে চেঁচিয়ে ডাকছো কেন? তোমার মেয়েদেরকে ডাকো, ওদের সঙ্গে আমার কথা আছে। জুলি, মেঘলা, মিথিলা, কই তোরা? তোদের বাবা তোদের ডাকছে। কি হয়েছে বাবা? সকাল সকাল সবাই কিভাবে ডাকাডাকি করছো কেন? ডেকেছি কিছু কথা বলার জন্য। আমি তোদেরকে ডেকেছি, কিন্তু এই কামলাটা এখানে কেন? মানে বাবা, তুমি কাকে কামলা বলছো? জেগে জেগে যে ঘুমায় তাকে জাগাবার সাধ্য কার আছে? তুই কি ভেবেছিস তোর জামাইকে আমি মেনে নিয়েছি? কখনোই না। আমার বড় জামাই, মেজো জামাই কোটিপতি ঘরের ছেলে, তাদের সঙ্গে মিশতে হলে ওকে কোটিপতি হতে হবে। তোর পছন্দ আর রুচি যে এতটা নীচ, সেটা আমি ভাবতেও পারিনি। তোদেরকে আমি ডেকেছি প্রাইভেট একটা কথা বলার জন্য, সেখানে কামলাটা পিছন পিছন চলে এসেছে। তাহলে কি এবার বুঝতে পেরেছিস যে ও বুদ্ধিতে কতটা কাঁচা? কিন্তু বাবা, আমি তো এখানে দীপ্তকে বুদ্ধিতে কাচার কিছু দেখছি না। যেখানে তোমার দুইটা জামাই উপস্থিত থাকতে পারবে, সেখানে তোমার ছোট জামাই উপস্থিত থাকলে কি সমস্যা আছে? দেখেছো মিথিলার মা, তোমার মেয়ে এখন মুখে মুখে কথা বলা শিখে গেছে। তোমাকে আমি স্রেফ জানিয়ে দিচ্ছি, আজকে রাতের মধ্যে কামলাটা যদি এখান থেকে বিদায় না হয়, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমার বোঝাপড়া আছে। বাবা অনেক হয়েছে, আপনি অনেক বলেছেন, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। হ্যাঁ আমি মানছি, আমি একজন সাধারণ কৃষকের ছেলে, আমি একজন কামলা। কিন্তু কামলারা কি মানুষ না? একজন সাধারণ কৃষক কি মানুষ না? আমি মানছি তারা বিজনেসম্যান, কোটিপতি, আমি একজন গরিব, কিন্তু সম্পর্কে তারা আমার ভাইরা ভাই, আমি তাদের ভাইরা ভাই। তাহলে এখানে ধনী গরিব ব্যবধান কেন আসবে? বাবা হিসেবে আপনি শাসন করার জন্য আমার গায়ে যদি হাতও তুলতেন, এতে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু আমার দুঃখ একটাই, আমি যেদিন এই বাড়িতে এসেছি তারা আমার সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে, তারা আমাকে অপমান করে কথা বলেছে। কেন? তারাও যেমন আপনার মেয়েদেরকে নিয়ম মেনে বিয়ে করেছে, আমিও আপনার মেয়েকে নিয়ম মেনে বিয়ে করেছি। তাহলে আপনারা থাকতে আমাকে তারা কেন অপমান করে কথা বলে? তোমার সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। মিথিলা, তোকে আমি আদেশ করছি, আজকে দিনের মধ্যেই ওকে তুই তালাক দিবি। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, দুদিন তো ভালোই চললো, সবাই হাসি খুশি ছিল, কিন্তু আজ কেন ছোট জামাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো? তুমি আমাকে প্রশ্ন করে কথা বলছো কেন? ছোট মেয়ে জামাইয়ের পক্ষ নিয়ে কথা বললে প্রয়োজনে তোমাকে আমি তালাক দেবো। বাবা আপনি একদম ঠিক কাজ করেছেন। এই সমাজে সবকিছু নষ্টের মূল হচ্ছে এই মহিলারা। কোথায় কি বলতে হবে কিচ্ছু বুঝে ওঠে না। এই কামলা, তুই এখনো দাঁড়িয়েছিস কেন? আসলে তোর বোধ বুদ্ধি কম। মিস্টার কামরুল সাহেব, আলামিন সাহেব ও মিস্টার আলিমুল্লাহ, আপনারা সম্পর্ক এবং বয়স সব দিক থেকে আমার বড়, তাই আপনাদের সব কথা সহ্য করে এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, সম্পদ আর ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে যে সম্পদ আর ক্ষমতার দাপটে আমাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন না, এমনও হতে পারে যে কাল এই সম্পদ আর ক্ষমতা আমার হয়ে যেতে পারে। আপনার এই দুই জামাইয়ের কথা মতো এত সুন্দর সাজানো গোছানো সংসারটা নষ্ট করে দিলেন না। নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমার মতো একজন সাধারণ গরিবের সাথে আপনারা যে জুলুম করলেন না, এর শাস্তি আপনারা পাবেন। এই সমাজের মানুষগুলো আপনাদের টাকার গোলাম হতে পারে, তবে এই পৃথিবীটা টাকার গোলাম না। আসি, হয়তো আবার দেখা হবে।
কারণ পৃথিবীটা গোলাকার। বাবাজিরা তোমরা খুব পানি পানি বাবা আপনি গেলে সব সমাধান হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কি হয়েছে? কত বছর আগে কিচ্ছু হবে না। শিগগিরই একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো। যাচ্ছি মা। কি হয়েছে মা, কান্নাকাটি করছো কেন? বাবার শরীর কি খুব খারাপ করেছে? না রে মা, ব্যাংক থেকে চিঠি এসেছে 7 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে না পারলে আমাদের সব সয় সম্পত্তি নিলামে উঠবে। কিন্তু এতগুলো টাকা আমরা কোথায় পাবো মা? ব্যাংকের দেনা শোধ করা তো দূরের কথা, বাবার অসুস্থতার জন্য এখনো অনেক টাকা প্রয়োজন। আচ্ছা আপু, আমরা আমাদের জামাইদেরকে ফোন করে বলি টাকাগুলো শোধ করে দিতে। হ্যাঁ রে মা, তোরা তোদের জামাইদের সঙ্গে কথা বলে ব্যাংকের দেনাটা শোধ করে দেওয়ার ব্যবস্থা কর। তোরা যা পারিস কর, আমি তো অসহায়, এই অবস্থাতে আমার কিছুই করার নেই। মা তুমি কান্নাকাটি করো না, নিশ্চয়ই ভালো কিছু হবে। মেঘলা চল বোন, ঘরে বসে আমরা কথা বলি। চলো। মারে, জামাইয়েরা কি বললো? মা আমার জামাই বলেছে সব টাকা সে একাই পরিশোধ করবে। মা, আমার জামাইও সব টাকা পরিশোধ করতে রাজি। বাহ, তাহলে তো খুব ভালো কথা। মা সত্যি ভাগ্যক্রমে তুমি দুটো জামাই পেয়েছো। আলহামদুলিল্লাহ, তাহলে তো টেনশন কমে গেল। সত্যি আমার জামাইয়েরা খুব ভালো। ম্যাম, আমরা তাহলে শুরু করি? শুরু করুন, কিন্তু আর কিছু ক্লায়েন্ট আসে কি না? ম্যাম, আমরা টাইম দিয়েছিলাম সকাল 10টায়, আমাদের আর দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, আপনি তাহলে শুরু করুন। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে জনাব আলী মোল্লার সকল সম্পত্তি এবং এই বাড়ি ব্যাংক ঋণ খিলাপের দায়ে নিলামে তোলা হচ্ছে। বাজার দর হিসাব করে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 30 লক্ষ টাকা। আপনারা এখান থেকে বিড শুরু করুন। 40 লাখ। 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা 1, 40 লক্ষ টাকা 2, 70 লক্ষ। 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা 1, 70 লক্ষ টাকা 2, 1 কোটি টাকা। 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2, 1.5 কোটি। 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা 1, 1.5 কোটি টাকা 2, 2 কোটি। বাবাজি, তুমি ঠিক সময় চলে এসেছো, কিন্তু তুমি যে 2 কোটি টাকা নিলাম ডাকলে, তুমি এত টাকা কোত্থেকে দেবে? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ চাইলে আজ যে ধনী কাল তাকে ফকির, আজ যে ফকির কাল তাকে ধনী বানিয়ে দিতে পারেন। পরিশ্রমের দ্বারা এই পৃথিবীতে সব কিছু অর্জন করা সম্ভব। আমরা কল্পনাতে যা দেখি, বাস্তবে তার রূপ দেওয়া অসম্ভব কিছু নয়। আমি টাকা না নিয়ে এখানে আসিনি, আপনারা আমাকে সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করুন। এতদিন তুমি কোথায় ছিলে? আর তাছাড়া আমার কথা কি তোমার মনে পড়েনি? তুমি যে 2 কোটি টাকার কথা বললে, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? সরি, কে আপনি? কি আপনার পরিচয়? দীপ্ত, আমি মিথিলা। স্টপ, আই সে স্টপ ইট। এটা একটা ভদ্র পরিবেশ, এখানে ভাষা সংযত করে কথা বলুন। আপনারা এখানে নিলামের আয়োজন করেছেন, আমি ক্লায়েন্ট হিসেবে সেটা কিনতে এসেছি। নিলাম সংক্রান্ত কথা ব্যতীত আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। ইস, খুব খারাপ লাগছে। আপনার মতো একজন অহংকারী কোটিপতি মানুষ আজকে কথাই বলতে পারছে না। দেখেছেন মিস্টার আলী মোল্লা, সময় কতটা নিষ্ঠুর। মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনার মতো একজন অহংকারী কোটিপতি তার এই অট্টালিকা রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতে বসেছেন। আর এদিকে আমার মতো একটা কামলার ছেলে সেই অট্টালিকার রাজপ্রাসাদ কিনে নিতে এসেছে। যারা অহংকার করে তারা দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে পারে না। অহংকারের ওজনে তাদের মাথা মাটিতে পড়ে যায়। আপনার বেলাও ঠিক তেমনটাই হয়েছে।
যাদের কুপরামর্শে আমাকে অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা আজ কোথায়? আজ আপনার এই বিপদের দিনে তারা আপনার পাশে না থেকে মোবাইল ফোন বন্ধ রেখে লুকিয়ে আছে কেন? ভাবছেন তাদের ব্যাপারে এত খোঁজ কিভাবে রাখলাম? যারা আমাকে এতটা অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের ব্যাপারে এতটুকু খোঁজ না রাখলে হয়? দুনিয়াতে কিছু সুবিধাবাদী মানুষ আছে, তাদের দলভুক্ত হচ্ছে আপনার ওই দুই জামাই। আপনার সুসময়ে আপনার খেয়েছে, আপনার পড়েছে, আপনাকে কুপরামর্শ দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে, অথচ তারা আপনার এই বিপদের দিনে পাশে না থেকে দূরে দূরে লুকিয়ে আছে। সরি, আমি কেন এই ভদ্র সমাজে এতগুলো কথা বলছি। রাকিব সাহেব, আপনি দ্রুত ওই কাগজপত্রগুলো রেডি করুন আর 2 কোটি টাকার চেকটা আমার কাছ থেকে বুঝে নিন। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আপনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। স্যার, দয়া করে এই ফাইলে একটি সিগনেচার করুন। দাও, বন্ধ করো এই নিলাম। তোমরা যে সম্পত্তি নিয়ে নিলাম করছো, সেই সম্পত্তির অর্ধেক মালিক আমি। তাহলে আমাকে ছাড়া কিভাবে এই নিলাম হচ্ছে? হ্যাঁ, দুলাভাই একদম ঠিক কথা বলেছে। তোমরা যে সম্পত্তি নিলাম করছো তার বাকি অর্ধেক আমার নামে, তাহলে আমাকে ছাড়া তোমরা এই সম্পত্তি কিভাবে নিলাম করছো? আলামিন, কামরুল, তোমরা কি বলতে চাচ্ছ? কেন? আমি তো শুদ্ধ বাংলায় কথা বলছি, আপনি বুঝতে পারছেন না? জনাব আলিমুল্লাহ তার সকল সম্পত্তি আমাদের দুজনের নামে লিখে দিয়েছে। এই যে তার সকল কাগজপত্র। কামরুল, বাটপারি করার একটা লিমিট থাকে। আমার বাবা যখন বিপদে পড়েছিল তখন তোমাকে বারবার কল করেছিলাম, তুমি যোগাযোগ করার চেষ্টা করোনি। তোমাকে অনুরোধ করে বলছি, আমার বাবার বিপদের সময় কোনো বাটপারি করার চেষ্টা করো না। দেখো আলামিন, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি ভেবেছিলাম হয়তোবা কোনো অ্যাক্সিডেন্টে পড়ে তুমি আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো, কিন্তু এখন আমি যা দেখছি যে তোমরা দুজনে মিলে আমার বাবার সাথে বাটপারি করছো। তোমরা এখানে কোনো রকম ঝামেলা না করে এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু আমি তোমার বিবাহিত স্ত্রী হিসাবে বলছি, তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দিব। আরে রাখ তোর পুলিশ। একজন কোটিপতির পকেটে সবসময় 2-4টা পুলিশ থাকে। আমরা এখানে কোনো বাটপারি করতে আসিনি। এই সম্পত্তির মালিক যে আমরা, আমাদের কাছে সঠিক ডকুমেন্টস আছে। বুঝতে পেরেছিস? মানে কি বলছো তোমরা? মানেটা খুবই সিম্পল। মিস্টার আলিমুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তাকে আমরা দুজন মিলে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। বিষয়টা আপনার মনে পড়ে? মনে পড়বে না কেন? তোমরাই তো সবকিছু করলে। গুড, ভুল সময়টা মনে রাখার জন্য। সেদিন যখন আলিমুল্লাহ অসুস্থ হয়েছিল তখন আমরা দুজন মিলে তাকে আগে হাসপাতালে নিয়ে নিই। আগে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়েছিলাম, তারপর তার সকল সম্পত্তি আমাদের দুজনের নামে লিখে নিয়েছি। তারপর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আর এই হাসপাতালে নিতে দেরি হয়েছিল বিদায় আসছে প্রতিবন্ধী। বাকিটা জীবন তাকে প্যারালাইজড হয়ে কাটাতে হবে। হ্যাঁ, আর এই চক্রের মহাপরিকল্পনাকারী হচ্ছি আমি। আমি যদি সেদিন এই পরিকল্পনা না করতাম তাহলে হয়তো এত দ্রুত আমরা এই সয় সম্পত্তির মালিক হতে পারতাম না। আরে সেদিন এই আমার পরিকল্পনায়, আমাদের কুপরামর্শে এই দীপ্তকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তাই তো আজ আমরা এত কিছুর মালিক হতে পেরেছি। আচ্ছা কামরুল, আমরা এখানে এত কথা বলছি কেন? হ্যাঁ তাই তো, আমরা এখানে এত কথা বলছি কেন? রাকিব সাহেব, এই নিন আমাদের দলিলের এই ফাইলটা নিয়ে আপনি সত্যতা যাচাই করুন, তারপরে নিলামটা ক্লোজ করে দিন। ধরুন। জনাব কামরুল সাহেব এবং জনাব আলামিন সাহেবের ভাষ্যমতে ফাইলের সত্যতা মিলেছে। জনাব আলিমুল্লাহ সজ্ঞানে তার সমস্ত সম্পত্তি নিজ হাতে জনাব কামরুল এবং জনাব আলামিন সাহেবকে লিখে দিয়েছেন। সেক্ষেত্রে আজকে আমরা যে নিলাম করতে এসেছি, সেই নিলামকৃত সমস্ত সম্পত্তির মালিক জনাব কামরুল সাহেব এবং জনাব আলামিন সাহেব। জনাব আলিমুল্লাহ অসুস্থতায় আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমি চাইলে আপনাদেরকে মানহানির দায়ে আইনের আওতায় নিতে পারি। রাকিব সাহেব, তার আর দরকার হবে না। আমাদের এই সয় সম্পত্তি আমরা 4 কোটি টাকায় বিক্রি করব। এখানে কোনো বাপের বেটা আছে নাকি আমাদের সম্পত্তি কিনে নিবে? দুলাভাই, আপনার কি মাথা ঠিক আছে? মুখে যা আসছে তাই বলছেন নাকি? আরে এই সম্পত্তির মূল্য বাজার দর হিসাব করে কম করে হলে 10 কোটি টাকা। যদি কেউ 10 কোটি টাকা এখানে দেয় তাহলে তাকে আমরা সম্পত্তি লিখে দিব। হ্যাঁ তাই তো। আরে আছে নাকি কোনো বাপের বেটা? রাকিব সাহেব, আমি তাদের সম্পত্তি 10 কোটি টাকার বিনিময়ে কিনে নিতে চাই। আপনি কাগজপত্রগুলো রেডি করুন জলদি। জনাব কামরুল সাহেব এবং জনাব আলামিন সাহেব, দীপ্ত সাহেব যেটা বললেন তার কথার পক্ষে বা বিপক্ষে আপনাদের কোনো মতামত আছে? আমাদের আর কিসের মতামত? যিনি টাকা দিবেন তিনি সম্পত্তি নেবেন। ঠিক আছে, আপনারা আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন, আমি কাগজপত্রগুলো রেডি করে দিচ্ছি। দীপ্ত সাহেব, এখানে একটি সিগনেচার করুন।
আপনাদের সময় মতো তারিখটা বসিয়ে টাকাটা তুলে নেবেন। জি স্যার। আলামিন সাহেব, এই নিন আপনাদের চেক। দুনিয়াতে আমি অনেক বোকা দেখেছি, কিন্তু তোর মতো বোকা দ্বিতীয়টা দেখিনি। চলো কামরুল। দাঁড়া, তোরা তো আমার বোকামিটা দেখলি, এবার পাগলামিটাও দেখে যা। মিস্টার রাকিব, এই মাত্র যে প্রপার্টি আমি 10 কোটি টাকা দিয়ে কিনলাম, এই প্রপার্টিটা পূর্বের মালিক মিস্টার আলিমুল্লাহকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু স্যার। নো এক্সকিউজ, আমি আপনাকে ডাবল পারিশ্রমিক দিব। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে তোরা কি মানুষ? সামান্য একটা সম্পত্তির লোভ সামলাতে পারিসনি। যে মুহূর্তে একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার কথা, সেই মুহূর্তে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে তার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছিস। আরে তোরা কি মানুষ? বাবার সমতুল্য একজন শ্বশুরকে ট্রাপে ফেলে তার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে তাকে রাস্তায় নামাতে বাধ্য করেছিস। তোরা মানুষ না। তোরা যেদিন আমাকে বিনা কারণে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, আমি সেদিন ভালো করেই বুঝতে পেরেছিলাম তোরা এই বাড়িতে খারাপ কিছু ঘটাতে যাচ্ছিস। কিন্তু রাখে আল্লাহ মারেকে। এই জন্যই আল্লাহ হয়তো আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, যাতে এই সম্পত্তি আমি এসে আবার কিনে নিতে পারি। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তোরা এই 10 কোটি টাকার চেক নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবি কিনা তার কোনো গ্যারান্টি আছে? এই দুনিয়ার বুকে সুখী হওয়ার জন্য তোরা মানুষের সাথে যে প্রতারণা করেছিস না, এর শাস্তি তোরা একদিন ঠিকই পাবি। সেই পাপের জন্য তোরা ধ্বংস হবি। এটা আমার কথা না, এটা জ্ঞানী মানুষের কথা। আমার কথা তোদের এখন বিশ্বাস হচ্ছে না, হবে না, কিন্তু যেদিন তোদের সাথে ঘটবে সেদিনের বাস্তব প্রমাণ তোরা পাবি। সরি মিথিলা, এখানে আসার পরে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি তোমার মনে হয় তুমি আমার সাথে যেতে পারো। না, আমি তোমার সাথে যাব না, আর তোমার এই সম্পত্তিও আমরা কেউ গ্রহণ করতে পারবো না। এই চল। বাবা চলো। দীপ্ত, দীপ্ত, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, আমি তোমার প্রতি অবিচার করেছি। বাবা হিসেবে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ছি বাবা, আপনি হাত জোর করে আমার কাছে কেন ক্ষমা চাইছেন? সময় মানুষকে বদলে দেয়, সময় মানুষকে সঠিক বুঝদান করে। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আপনি আমার কাছে মাপ না, আমাকে দোয়া করবেন। কি হলো জানোয়ারের দল, তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? এখান থেকে যাবেই নাকি পুলিশ দেখে তোদের ধরিয়ে দেবো? বাবা, এই মেয়েরা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা এখনই ঘরে যা, দড়ি নিয়ে আয়, দড়ি দিয়ে ওদের বেঁধে হাত পা ভেঙে তারপরে পুলিশের কাছে দেবো। দাঁড়াও দীপ্ত, বাবারা ভুল করলে সন্তানরা কি এভাবে মুখ ফিরিয়ে নিতে পারে বাবা?